মাঝে থেকে সময় কেটেছে 5 দিন। আর এই 5 দিনের জ্বরে মারিশার অবস্থা একদম কাহিল। নিনিতা একটু আগে কল দিয়েছিল, সে এখন সুস্থ, কিন্তু মারিশা নেই বলে গ্রুপ ওয়ার্ক শুরু করতে পারছে না। তাই নিনিতা জানায় সে হোস্টেলে আসবে মারিশাকে দেখতে। মারিশাও না করেনি। তারও এখন কারোর সাথে কথা বলা উচিত। সে এই হোস্টেলে কমফোর্ট ফিল করে না। নিনিতা আসতেই হোস্টেলের অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে থাকছো কি করে? আর দেখো, অসুস্থতায় শরীরের অবস্থাও ভালো না। মারিশা কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলে, গ্রুপ ওয়ার্কটার কি অবস্থা? আর বলো না, ওই ছেলেটাকে মনে আছে কি? নাম যেন কি, রোদ নাকি বৃষ্টি? রুদ্র? হ্যাঁ, ছেলেটা কেমন অদ্ভুত। এর সাথে কাজ করব কিভাবে তা ভাবছি। কেন, কি হয়েছে? আজকে ক্লাসে আমি জিজ্ঞেস করলাম কাজটা কবে শুরু করব, ডাফারটা কোনো অ্যান্সারই করলো না। মারিশা নিনিতার মুখের দিকে তাকিয়েই রইল। রৌদ্র ওই দিন বলল কাজ শুরু করবে, কিন্তু নিনিতার সাথে কথা বলল না। এই ব্যাপারটা মারিশার মাথায় ঢুকলো না। নিনিতা আরো কিছুক্ষণ মারিশার সাথে থেকে চলে যাওয়ার সময় বলল, তুমি সুস্থ অনুভব করলে কালকে ক্লাসে এসো, দেখা হবে। মারিশাও মাথা নাড়িয়ে বিদায় জানালো নিনিতাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। কিন্তু তখনও মারিশার শরীরে জ্বর বিরাজমান। এবারের জ্বরে মারিশা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু এই কয়েকদিনই শরীরের একেবারে কাহিল লাগছে। তবুও কিছু করার নেই, কালকে ক্লাসে যেতেই হবে। এটা ভেবে মারিশা ঘুমিয়ে পড়ে। সকালে উঠতে মারিশার লেট হয়ে গেছে, তবুও একেবারে গোসল সেরে বের হয়। ব্রেকফাস্টটা খেয়ে মেডিসিন নিয়ে বেরিয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। ক্লাসে এসেই কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয় মারিশাকে। আজকেও সবাই মারিশার দিকে তাকিয়েছিল। মারিশা রৌদ্রের দিকে তাকাতেই আজ রৌদ্র হঠাৎ মারিশার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই মারিশা অস্বস্তিতে গাঢ় হয়ে পড়ে। স্যার যখন জিজ্ঞেস করে, আজ আবারও কেন দেরি? আর এতদিন আসোনি কেন? কোনো মতে মারিশা জানায়, নতুন জায়গায় শিফট হয়েছি এবং জ্বর থাকায় এতদিন ক্লাসে আসতে পারিনি। তাই স্যার অনুমতি দিয়ে দেয় ক্লাসে আসতে। মারিশা ক্লাসে এসে নিনিতার পাশে বসে পড়ে। নিনিতা মারিশাকে দেখে মিষ্টি হাসে। মারিশা ভেবেছিল নিনিতাও ক্লাসে বাকি সব ছেলে মেয়েদের মতো খুবই অহংকারী হবে, কিন্তু নিনিতা তা ভুল প্রমাণ করে। প্রচন্ড মিশুক প্রকৃতির মেয়ে বের হয়, যার কারণে কেন জানি নিনিতার এমন ব্যবহার অনেক পছন্দ হয় মারিশার। এই যে নিনিতা মারিশার খবর নিয়েছে, দেখতে গিয়েছে, তা মারিশা কখনো ভাবেইনি যে নিনিতা তার কাছে যাবে বা এত ফ্রেন্ডলি ব্যবহার করবে। ক্লাস শেষ হতেই নিনিতা বলে, আমাদের তো ক্লাস শেষ, এখন গ্রুপ ওয়ার্কটা শুরু করলে ভালো হতো না? মারিশাও মাথা নাড়ায়। তারপর রৌদ্রকে জানাতে সেও নির্লিপ্ত সম্মতি জানিয়ে বলে, লাইব্রেরিতে আসো। তিনজনই লাইব্রেরিতে চলে যায়। তারপর কাজগুলো তারা ভাগ করে নেয়। নিজের কাজ শেষ করে নিনিতা জানায় তার একটু হসপিটালে যেতে হবে, তাই সে বিদায় নেয়। এইদিকে বিগত কোনো ক্লাস না পাওয়াতে মাহিশা আবারও কনফিউজডে ভুগছে, তাই বারবার রুদ্রের দিকে তাকায়। রুদ্র কিছু বুঝতে পেরে নিজের ব্যাগ গোছাতে গোছাতে মাহিশার দিকে না তাকিয়েই ধীর কণ্ঠে বলে, পড়া কমপ্লিট না করে সিনিয়রদের সাথে ঘুরলে এমনই হবে। মারিশা অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সে যে এই টপিকটা সিনিয়র থেকে বুঝেছে তা রুদ্র নোটিশ করেছে। মারিশা কিছু বলতে যাবে, তার আগেই রুদ্র মারিশার কাজ শুরু করতে করতে বলে, স্টপ টকিং, কনস্ট্যান্ট দ্য ওয়ার্ক। মারিশা আর কথা বলে না। ছেলেটা কেমন যা বলার মুখের উপর বলে দেয়। মারিশা আর বেশি কিছু না ভেবে ওয়ার্কসের দিকে মন দেয়। পরের দিনও মারিশার ক্লাসে আসতে লেট হয়, যার কারণে স্যার আজকে ভীষণ বিরক্ত হয় এবং প্রচুর কথা শোনায়। মারিশা মন খারাপ করে নিনিতার পাশে বসতেই নিনিতা বলে, তোমার এত লেট কেন হচ্ছে? আসলে হোস্টেলে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে, সাথে পরিবেশটাও আমার মতো মানুষের জন্য অস্বাস্থ্যকর লাগে। খাবার দাবারের টেস্টও ভালো না। শরীর দিন দিন ভীষণ খারাপ লাগছে, কি করব বুঝতে পারছি না। প্রাইভেট যে কোনো গার্লস হোস্টেলে উঠলে খরচ পড়বে যথেষ্ট। আর বাড়ির লোক যদি জানতে পারে ওই বাড়ি ছেড়ে এভাবে চরকি পাক খাচ্ছি, ঘরের সন্ধানে মা ফেরত যেতে বলবে। আর বাড়ির ব্যাপারে কিছু একটা ভেবে মারিশা ভয় পায়, কিন্তু সাময়িক পরিচয়ে সেটা নিনিতাকে বলতে চায় না। নিনিতা কিছুক্ষণ ভেবে তারপর মারিশার দিকে তাকিয়ে বলে, একটা উপায় আছে। কি উপায়? শোনো, তুমি আগে যে বাসায় ছিলে ওই বাসায় যে খবর নেবা। যদি ওই ছেলেটা একা থাকে তুমি জাস্ট ওকে রিকোয়েস্ট করবে
যে সে যেন তোমাকে একটা ঘর দেয়, সাথে দাদু আছে, মনে হয় না তোমার অসুবিধা হবে, বা সেই ছেলেরও হবে। এত বড় বাড়িতে সব রুমই পড়ে থাকে, সে তো আর তা ব্যবহার করে না, তাই একটা রুম শেয়ার করা এমন কিছু না। আর রিকোয়েস্ট করলে কাজ হতেও পারে, একবার চেষ্টা করে দেখতে পারো। আই থিঙ্ক ট্রাই করা উচিত। ব্যাপারটা নিয়ে কিছুদিন মারিসাও ভাবে। আসলেই এটা করা যেতে পারে, যদি মানে তাহলে ভালোই হবে। তাই যেই ভাবা সেই কাজ। মারিসা বেরিয়ে পড়ে সেই বাংলোর উদ্দেশ্যে। গেটে পৌঁছে বাড়ির ভেতরে পা রাখতেই মারিসা অনুভব করে বাড়িটা আগের মতোই শান্ত ও নিরিবিলি। মারিসা একটা শ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢুকে দাদুর কাছে গেলে দেখে দাদু সেই আগের মতোই অবস্থা, লোকটা অসুস্থ। বিকেল থাকায় দাদু সামনের রুমে বসে পেপার পড়ছিলেন। আর মারিসাকে দাদু দেখেই হেসে জিজ্ঞেস করে, কি দাদু ভাই, কি মনে করে? মারিসা কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগে। তারপর দাদুকে তার সমস্যার কথা বলতেই দাদু তোলা হয়। তারপর বলে, আচ্ছা তুমি বসো, আমি ছোট সাহেবকে ডেকে আনছি। কথাটা বলেই দাদু উপরে চলে যায় আর মারিসা এক পাশে সোফায় বসে পড়ে। মারিসা আশেপাশে তাকিয়ে দেখছিল দাদু লোকটাকে ডেকে এনেছে। দাদু জানায় সে একটু পরেই নিচে আসছে। তারপর দাদু এসে মারিসার সামনে বসতেই মারিসা এটা ওটা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। কিছুক্ষণ কথা বলতে বলতেই মারিসার চোখ হঠাৎ করে সিঁড়ির দিকে পড়ে। আর ওখানে দাঁড়ানো লোকটিকে দেখে কথা বন্ধ হয়ে যায় মারিসার। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে কিছুটা মানসিকভাবে ধাক্কা খায় মারিসা। লোকটাকে দেখে কিছুটা অস্পষ্ট ভাবে উচ্চারণ করলো। রুদ্র? নামটা মনে হতেই মারিসা চোখের পলক ফেলে আবারও তাকায়। না, তাহলে সে ঠিকই দেখছে। এই লোকই তাহলে ছোট সাহেব? রৌদ্র আসাতে দাদু চলে যায়। মারিসাও সাথে সাথে উঠে দাঁড়ায়। আর যাই হোক, এই ছেলের কাছে কিছুতেই মারিসা অনুরোধ করতে পারবে না। কিন্তু মারিসা হঠাৎ নিজের বাড়ির ব্যাপারে কিছু কথা মনে পড়তেই সে ভাবে এটা ছাড়া তার আর কোনো উপায়ও নেই। তাই আবারও আগের জায়গায় বসে। তারপর কিছুক্ষণ চুপ থেকে নিজে থেকেই একটু হেসে বলতে শুরু করে, তুমি? আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে ভালোই হলো, কি বলো? তোমার থেকে আমার একটা ফেভার দরকার। রৌদ্র ভুরু কুচকায়। মাহিসা আগের ন্যায় বলতে থাকে, আসলে আমি এখানে একটা রুমের জন্য এসেছি। আমি বর্তমানে যেখানে থাকি ওটা একটা গার্লস হোস্টেল, কিন্তু সেখানের পরিবেশ অনেকটাই অস্বাস্থ্যকর, যার কারণে আমি কিছুদিন আগে অবধি অসুস্থ ছিলাম। আর যার কারণে এখানে এসেছি। তাহলে পুরো বাড়িটাই তো তুমি একাই থাকো, রাইট? কিন্তু প্রতিটা রুম তো তোমার লাগে না, তাই যদি একটা রুম আমাকে দিতে তাহলে আমার অনেক উপকার হতো আর কি। এই বলেই মারিসা হাসার চেষ্টা করলো। কিন্তু হাফ কোয়ার্টার আর সাদা টি শার্ট পরিহিত রৌদ্র প্রতিক্রিয়াহীন ভাবে পকেটে হাত গুজে সিঁড়ির সামনে টান টান হয়ে দাঁড়িয়ে মাহিসার দিকে তাকিয়ে আছে। টি শার্ট পরে থাকা দরুন হাতের পেশিগুলো ফুলে ফেপে আছে। রৌদ্র ভাবলেশহীন ভাবে মাহিসার দিকে তাকিয়ে থাকে। মাহিসা রৌদ্রের উত্তরের আশায় তার মুখে এই দৃষ্টি নিবদ্ধ করে রাখে। রৌদ্র কিছুক্ষণ মাহিসাকে পর্যবেক্ষণ করে শক্ত মুখ করে বলে, ইম্পসিবল। মাহিসা সাথে সাথেই কিছুটা অধৈর্য গলায় জিজ্ঞেস করে, বাট হোয়াই? এনি রিজন? রৌদ্র সিঁড়ির ওখান থেকে হেঁটে এসে মাহিসার মুখোমুখি পাশের সোফায় পায়ের উপর পা তুলে বসে। সে তার দৃষ্টি মাহিসার উপর নিবদ্ধ রেখেই বলে, কোস আমি আমার জিনিস শেয়ার করতে পছন্দ করি না। ইউ নো দ্যাট রাইট। মাহিসা রৌদ্রের দিকে তাকালো। মাহিসা জানতো এমনটাই হবে, কিন্তু তবুও এসব শুনে মাহিসার বেশ খারাপ লাগছিল। মাহিসা নিজের হাত শক্ত করে মুঠো করে ধরে চুপ করে ওভাবেই বসে থাকে। তারপর নিজেকে শান্ত করে একটু নড়েচড়ে বসে বলল, আমি তোমার কোনো কিছুই টাচ করবো না, আর না কোনো কিছুতে তোমার সমস্যা হবে। তুমি জাস্ট একটা রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দাও। রুদ্র কপাল কুঁচকে ভ্রু উঁচিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, এমনটা নয় যে তুমি বাইরে কোনো রুমে থাকবে। তোমাকে একসাথে বাড়ির ভিতরে আমার সাথে থাকতে হবে বলতে গেলে। যেহেতু এটা গেস্ট হাউস টাইপ, একটা অচেনা ছেলের সাথে থাকবে। আবার আমরা দুজনই অবিবাহিত, লোকে কি বলবে? মাহিসা এবার রৌদ্রের দিকে তাকায়। আসলে তো কথাটা তো ঠিক। সে এসব ভেবেই নিল। মাহিসা কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, তাহলে কি করা যায়? রৌদ্র তাকালো। তারপর তাচ্ছিল্যের ভঙ্গিতে জিজ্ঞেস করে, কিছুই করার নেই, গিয়ে নিজের জন্য কোনো ব্যবস্থা করে নাও। সত্যি বলতে আমি যে চেষ্টা করিনি এমনটা না। প্রাইভেট হোস্টেলগুলোতে খরচ কিছুটা বেশি পড়বে, তবে সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে
নিজের ব্যক্তিগত কথাগুলো রৌদ্রের কাছে বলতে মাহিসার যথেষ্ট ইতস্তত লাগছিল, তবুও বলে, এখানে আমি অভ্যস্ত হয়ে পড়েছি কয়েক মাসে, কিন্তু বাড়িতে জানলে অনেক অসুবিধে হবে যে আমি এখানে না থেকে বাইরে থাকছি। বাবা নিজে জায়গাটা ঠিক করেছিলেন দাদুর সাথে কথা বলে, কিন্তু সমস্যাটা হলো আমার মাকে নিয়ে। উনি তো ঝামেলা পছন্দ করেন না। উনি জানলে আমার হ্যান্ড মানি তো দেবেনই না, বরং উল্টো আমার দোষ দেখিয়ে আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন। রৌদ্র ওকে নিরুপায় দেখে ওর কথায় মনে মনে হাসলো, তবুও নিজের মুখটাকে কিছুটা কঠিন করে বলে, আমি কি করতে পারি? অবিবাহিত আমরা দুজন, একসাথে এক বাড়িতে ইম্পসিবল। বাইরে দেশ হলে একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে উফ। ততক্ষণে দাদু এসে ওদের সব কথা শুনেছে। মাহিসাকে নিরুপায় দেখে আর ওর সব কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো দাদুর। মাহিসা গুরুতর আহত মুখ নিয়ে উত্তর করে, আচ্ছা ঠিক আছে, আপাতত অন্তত আমাকে 1 সপ্তাহের জন্য এখানে থাকতে দাও। আমি এর মধ্যে দেখছি কিছু করতে পারি কিনা। রৌদ্র একটু চুপ করে থাকে। দাদু রৌদ্রকে বোঝানোর ভঙ্গিতে বলে, ছোট সাহেব, বলছিলাম কি 1 সপ্তাহে তো বেচারা বাচ্চা মেয়ে থাকুক না, তোমার যেন অসুবিধা না হয় সেটা আমি দেখব। রৌদ্র ঠোঁট কামড়ে চিন্তিত মুখে বলে, ঠিক আছে, শুধু 1 সপ্তাহ, এর বেশি না। মারিসা কিছুটা স্বস্তি পায় রৌদ্রের সম্মতি প্রদানে। যাক, আপাতত কিছু দিনের জন্য তো চিন্তামুক্ত। 1 সপ্তাহ শেষ হতে চলেছে। এইদিকে মারিসা প্রতিদিনই কোথাও না কোথাও ঘর দেখার জন্য যায়। যেহেতু ঘর কোনো মারিসা সেভাবে কারোর সাথে কখনোই মেশেনি, তাই অচেনা কারোর সাথে রুম শেয়ার করার ব্যাপারটাও কেমন জানে। তেমন একটা শহরের জায়গা না চেনাতে ও আশেপাশে যতটুকুই যেতে পেরেছে এবং যা প্রাইভেট হোস্টেল ছিল সবগুলো সহ আরো অনেক বাড়িও মারিসা ঘর খুঁজতে থাকে। তবে কিছুটা নাক ছিটকে স্বভাবের হওয়াতে এটা ভালো লাগলেও ওটা ভালো লাগে না মারিসার। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানেই বা সেই ঘর পছন্দ হচ্ছে, পরের দিন গেলেই উনারা বলছে সাথে আরো মেয়ে লাগবে, অথবা কোনো কারণে বা অজুহাত দেখিয়ে সেটা দিতে পারবে না। মারিসা বাধ্য হয়ে আগের হোস্টেলে গেলে ওনারাও জানায় আগামী 3 মাসের মধ্যে কোনো রুম তারা দিতে পারবে না। বর্তমানে সিট নেই, তারটাও কেউ নিয়ে নিয়েছে। এমনকি কিছু বাড়িতে ঘরের টাকা অ্যাডভান্স করা সত্ত্বেও পরের দিন তারা ওকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিয়ে সেটাও না বলে দিচ্ছে। ব্যাপারটা খুবই অদ্ভুত হলেও এত কিছু ভাবার সময় তার হাতে ছিল না, কারণ এমন হলে তার হাতে নিজের কেরিয়ার ছেড়ে ওই অন্ধকার বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সব মিলিয়ে কোণঠাসা মারিসা বুঝতেই পারছে না কি করা উচিত তার। আর বাড়িতে কোনোভাবেই এসব জানানো যাবে না, তাহলে ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে, যেমনটা এর আগেও তার কাছে কারো সাথে হয়েছিল। এইদিকে ওর হাতে সময়ও নেই, তাই আরো 2 দিন চেয়ে নেয় দাদুর কাছ থেকে মারিসা। বিকেলের পর রৌদ্র বাড়িতে ফিরলে গেটের বাইরে কিছু মানুষের সাথে দাদু তর্ক করতে শোনে। তবে ও কোনো ভ্রুক্ষেপ না করে কিছু না বলে বাসার ভেতরে চলে আসে। আর ওকে দেখে আশেপাশে কথা বলতে থাকা মানুষগুলো চুপ করে গেল। দাদিও ভেতরে চলে আসে। রৌদ্র ভেতরে আসতেই একটা কল আসে রৌদ্রের ফোনে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে, সব একদম ঠিকঠাক হচ্ছে, ঠিক যেভাবে কথা হয়েছিল। যে কোনো মূল্যেই এখানে আসা চাই। হয়ে যাবে, সব প্ল্যান মতোই হচ্ছে। সব ব্যবস্থা করে রেখেছি, ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় রাখবো না। ওয়েল ডান, রাখছি। দাদু চলে এলে রৌদ্র কল কেটে দেয়। দাদু কিছুটা চিন্তিত কণ্ঠে বলে, তুমি ঠিকই বলেছিলে ছোট সাহেব, এসব নিয়ে এখন বড্ড ঝামেলা হচ্ছে। ঠিক করে বলো, বুঝতে পারছি না তোমার কথা। রৌদ্র নির্লিপ্ত গলায় বলে। এরই মধ্যে মারিসা ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরে এসে ওদেরকেও সেখানে দেখতে পায়। মারিসাকে এভাবে দেখে উনি বলে, কি হয়েছে দাদু ভাই? কোথাও মনের মতো থাকার জায়গা পাচ্ছি না, যাও পাচ্ছি পরে গেলে বলছে দিতে পারবে না। বুঝতে পারছি না কেউ রুম কেন দিতে চাইছে না। ব্যাগটা সোফাতে রেখে মারিসা আবারও বলে, আচ্ছা, বাইরে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিছু হয়েছে? আমার দিকে কেমন করে দেখছিল? সেটাই বলছিলাম ছোট সাহেবকে, তুমি ঠিকই বলেছিলে। মারিসা দাদু ভাইয়ের এখানে থাকা নিয়ে অনেক কথাই হচ্ছে। এদের খাইটাই কোনো কাজ নেই, মানুষের ব্যাপারে এসে নাক গলায়। হয়েছেটা কি? তুমি যেমন বলেছিলে তোমাদের দুজনকে এক বাড়িতে থাকা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক মানে
অনেক। আই নিউ ইট। এখন তুমি কি করতে চাও? বুঝতে পারছি না। মারিশা দু হাতে মাথায় চেপে ধরে আবারও বলে, আমি সত্যি চেষ্টা কম করিনি, বুঝতে পারছি না যেখানে যেখানে রুম পছন্দ হয়েছে সেটা ওনারা কেন না বলে দিচ্ছে, কেন দিতে চাইছে না। তো এখন কি করবে সেটা বলো। জানি না, আমাকে হয়তো বাড়ি ফিরতে হবে, আর সবকিছু এখানেই শেষ। ওদের কথায় আর মারিশাকে প্রচন্ড রকম হতাশ হতে দেখে দাদু বেশ কিছুটা সাহস নিয়ে রৌদ্রকে বলে, ছোট সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলবো। হুম। মারিসা দাদুভাই এখানে থাকতেই পারে, যেহেতু আশেপাশে সে কোনো ব্যবস্থা করতেই পারছে না। তবে সমস্যা একটাই, তোমরা অবিবাহিত, ছাড়া আর কিছুই না। তো না মানে বলছিলাম, তোমরা না হয় একটা লোক দেখানো বিয়ে করে নিলে। কি বিয়ে? রৌদ্র মারিশা একসাথে বলে ওঠে, না, আমি মারিসা দাদুভাইয়ের কথা ভেবে বলছিলাম। একা একটা বাচ্চা মেয়ে অচেনা শহরে এভাবে আর কতই বা দৌড়াবে একটা রুমের জন্যে। তুমি চাইলে ওকে সাহায্য করতে পারো, এটা একটা সাহায্য হয়ে রইল। তাছাড়া এই বাড়িতে থাকার কোনো উপায় নেই। মারিসা দাদুভাই, একলা বিয়ে করতে হবে যাতে বাড়ির লোক কোনো বাজে কথা না বলে, আর নয়তো আমাকে ফিরে যেতে হবে, আর এখানেই সব শেষ। এসব কিছুই হবে না। বিয়ে? ডিড ইউ গেট ম্যাড? আমি শুধু একটা উপায় বললাম, আর কিছুই না। সত্যি নয়, শুধুমাত্র লোক দেখানো বিয়ে। এইদিকে মারিশা কিছু বলতে গেলে ফোনে কেউ কল করলে মারিশা কিছু না বলে ফোন নিয়ে ভেতরে চলে যায়। রৌদ্র কিছুটা কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মারিশা ফোনটা রিসিভ করতেই পরিচিত কারো গলা শুনেই সমস্ত কথা উগরে দেয় তার কাছে। এক মেয়েলি কণ্ঠ বলে, ভুলেও এই অন্ধকার বাড়িতে ফেরার কথা ভাবিস না। তোর এত কষ্ট করে গোছানো সব স্বপ্ন শেষ হয়ে যাবে। মনে নেই আমার সাথে কি হয়েছিল? তাহলে আমি কি করব, কি করা উচিত? সবই তো সন্ধে, অন্য কোথাও কেন জানি অদ্ভুতভাবে ওনারা না বলছে। বেশি কিছু তো চিনিও না, আর এখান থেকে বেশি দূর কোথায় বা যাব? প্রাইভেট হোস্টেল, সেখানেও একই ব্যাপার। আমাকে না কেন বলে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আর এসবের কথা বললেই মা সব জেনে যাবে, আর তারপর কি হবে তুমি তো জানোই। সেজন্যই তো বলছি, যেখানে আছিস সেখানেই থাক। আচ্ছা, ছেলেটা কেমন? ছেলেটা আমার ক্লাসমেট, তবে সে অদ্ভুত রকমের চুপচাপ, নিজের মতো থাকে। তবে বাড়িতে দাদু আছে, আরও কারোর ব্যাপারে তেমন নাক গলায় না। বলতে গেলে অদ্ভুত রকমের শান্ত। আর এই এক সপ্তাহে আর গত কয়েক মাসে যতটুকু দেখেছি, জেন্টলম্যান মনে হয়েছে। হুম, কিছু বলো। আমি বলবো, মনে নেই দাদু যা বলেছে? পাগল হয়ে গেছো? অসম্ভব। না, ঠান্ডা মাথায় বলছি, শোন আমার কথা। বলেই সে মাহিশাকে কিছু বুঝিয়ে বলতে থাকে, আর মাহিশা বেশ মন দিয়ে কথাগুলো শুনতে থাকে। এভাবে সে আরো অনেক কিছুই বলতে থাকে মারিশাকে। ওর কথা শেষ হতেই মারিশা এক উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে নিস্তেজ গলায় বলে, তবে দেখার বিষয় ও মানে কিনা। এইদিকে দাদু অনেকভাবেই রৌদ্রকে বুঝাতে থাকে। রৌদ্র কিছু না বলে শুধু ওনার কথা শুনতে থাকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে। কিছু সময় বাদে মাইশা বাইরে আসে আর ভেবে বলে, আমার মনে হয় দাদু ঠিক বলেছে। এই বাড়িতে থাকার আর আমার এখানে পড়াশোনা চালিয়ে যাবার এই একটাই উপায় আছে এখন। তুমিও ওনার মতো পাগল হয়ে গেছো। আমি সিরিয়াস। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। দেখো, আমার অন্য কোথাও থাকার জায়গা খোঁজার জন্য আরও কিছু সময় দরকার, কিন্তু ততদিনে আমি কোথায় থাকবো? অ্যাটলিস্ট কোথাও থেকে তো আমায় অন্য থাকার জায়গা খুঁজতে হবে। কিন্তু এখন তো আমি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না। আর এ বাড়িতে থেকেও যদি আমি থাকার জায়গা খুঁজি, আর এভাবেও তোমার আমার এক বাড়িতে থাকা সম্ভব নয়। তো বলতে গেলে উপায় সেই ঘুরে ফিরে একটাই হয়। জানি, এটা তো জানার কথা। এভাবে আমরা এক বাড়িতে থাকতে পারবো না। আর মারিশা রৌদ্রের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আবারও বলতে শুরু করে, দেখো, আমি যদি কোনো ব্যবস্থা করতে না পারি তাহলে আমার আবারও গ্রামে ফিরে যেতে হবে, যা আমি চাই না। আমি গ্রামে ফিরে গেলে আমার পড়াশোনায় হয়তো বন্ধ হয়ে যাবে। শহরে পাঠানো তো অনেক দূরের কথা, কারণ আমি অ্যাডজাস্ট করতে পারি নাই। এর জন্য প্লিজ আমাকে জাস্ট এই হেল্পটুকু করো। আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো।
মারিশার কথাগুলো কিছুটা যৌক্তিক মনে হলেও রৌদ্রের কাছে মনে হয় মারিশা কিছু লুকাচ্ছে। আর হঠাৎই বিয়ের ব্যাপারে মারিশাকে এভাবে কথা বলতে দেখে রৌদ্র বেশ চমকায়। তবু মুখে কিছু প্রকাশ করে না। রৌদ্র কিছু একটা ভেবে মুখটা গম্ভীর করে বলে, আচ্ছা, ভেবে দেখবো। মারিশা তার মাঝেই আবারও অধৈর্য কণ্ঠে বলে, ভেবে দেখার কি আছে, এটা আমাদের মধ্যেই থাকবে। শুধু কাগজে কলমে বিয়েটা একটা সামাজিক রূপ নেবে। তোমার আর আমার মধ্যে তো কোনো সম্পর্ক থাকবে না। তুমি জাস্ট আমাকে এই হেল্পটা করো। এতে আমার লাভ কি? রৌদ্র বুড়ো কুচকে জানতে চাইল। মারিশা থমকে রৌদ্রের দিকে তাকালো। আসলে তাকে রৌদ্র হেল্প করলে এতে তার লাভ কি? যে মারিশাকে হেল্প করবে কিছুক্ষণ চুপ থেকে বলে, লাভ বলতে আমি সারা জীবন তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। হয়তো পরবর্তীতে তোমার কোনো উপকারেও আসতে পারি। কে বলতে পারে নিয়তির কথা। সেটা বুঝলাম, কিন্তু এখানে আমার লাভ কি? পায়ের উপর থেকে পা নামিয়ে হাঁটুর উপর দুহাত মুঠ করে সরাসরি মারিশার মুখের দিকে তাকিয়ে রৌদ্র আবারও বলল, এখানে আমার লাভ কি? তোমাকে আমার বাড়িতে থাকতে দিয়ে? কৃতজ্ঞতা তো বুঝলাম, কিন্তু আমার লাভ? এইবার মারিশা একটু নয় অনেকটাই অবাক হলো। সে বাকরুদ্ধ। মারিশা আমতা আমতা করে বলল, লাভ তো তেমন কিছু হবে না। আমি রেন্টে থাকলে তুমি কিছু টাকা পাবে। তাছাড়া আমি তো কৃতজ্ঞতা স্বীকার করবই। সারা জীবন মনে রাখবো তোমার এই উপকারের কথা। মারিশা নিজের আত্মসম্মান বোধ পাশে রেখে অনেকটা জোর দিয়েই এই কথাটা বলল। রৌদ্র তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে আবারও বলল, ওই কয়টা টাকা আমার কোনো দরকার পড়বে না, সেটা তুমি ভালো করে জানো। আর এখানে আমি কৃতজ্ঞতা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তাই আর সময় নষ্ট না করে তুমি অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে নাও। এটা বলেই রৌদ্র দাঁড়িয়ে পড়তেই মারিশাও হকচকিয়ে দাঁড়িয়ে গেল। আর গড়গড় করে কোনো কিছু না চিন্তা করেই সে বলে ফেলল, ঠিক আছে ঠিক আছে, কৃতজ্ঞতার কথা বাদ। আচ্ছা তুমিই বলো, তোমার লাভের জন্য কি করতে পারি? সবই তো শুনলে, আর দেখতেই তো পাচ্ছ কোথাও পাচ্ছি না থাকার জায়গা। আমি নিরুপায়। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। মারিশা কথাটা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই বলল। কথাটা শেষ হতেই মনে হলো আশেপাশের পরিবেশটা একদমই বদলে গেল। রৌদ্র ঠিক এই এতগুলো কথার মধ্যে এই কথাটাই খাবলে ধরলো। তারপর আবার তার মুখের দিকে তাকিয়ে খুব শান্ত শীতল গলায় বলল, যা বললে ভেবে বলছো তো? হ্যাঁ, যা বলবে তাই করব। প্লিজ আমাকে এই বাড়িতেই থাকতে দাও। আমার কাছে আর কোনো উপায় নেই। হতাশা শোনা যায় মাহিশার কণ্ঠে। রৌদ্র ঠোঁটের কোণায় হেসে বিকৃত মতো একটা চাহনি দিয়ে মারিশাকে বলল, ঠিক আছে, যদি এমনটাই হয় আমি তোমার এখানে থাকার কথাটা ভেবে দেখলেও দেখতে পারি। দেখো এভাবে বলো না। আমি তো তোমাকে বললামই আমার কতটা অসুবিধা হচ্ছে, আর এখানে থাকাটা আমার কতখানি দরকার। আমি তো বললামই আমি তোমার কোনো অসুবিধা করব না। উল্টো তুমি যা বলবে তাই করব। ঠিক আছে, কিন্তু এই বাড়িতে থাকার জন্য কিছু শর্ত মানতে হবে। আমার বাড়িতে থাকতে হলে আমার সব কথা মানতে হবে। এটা হলো আমার প্রথম শর্ত। যদি তুমি এটা মানতে পারো তাহলে আমিও তোমার দেওয়া প্রস্তাবটা মেনে নেব। এবার ভেবে দেখো, যদি তুমি পারো তাহলে আমি এই নকল বিয়ের আয়োজন করব। রৌদ্র একটু নাকে হাত ঘষে বলল। মারিশা হুট করেই আবার থেমে যায়। মারিশার মুখ পরোক্ষ করে রৌদ্র আবারও বলল, তাহলে তুমি এখন ভাবো, তোমাকে কনফিউজ দেখাচ্ছে। ভেবে তারপর আমাকে বলো, যাতে তুমি না বলতে পারো আমি তোমাকে বাধ্য করেছি বা জোর করেছি, কারণ অফারটা তুমি নিজেই আমাকে দিয়েছো। না, ভাবার কিছু নেই। আমি নিরুপায়। কোনো এক কারণে তুমি আমাকে কেন জোর করবে? উল্টো আমি তো আমার প্রয়োজনে তোমাকে বিরক্ত করছি, সেটা তো আমি মানছি। আর আমি ভেবে চিন্তেই বলছি তোমার তোমার সব সত্যি রাজি। ঠিক আছে, তবে আজ না, বিয়েটা কাল হবে। তাহলে কাল নকল বিয়ের আয়োজনটা করা যাক। কথাটা বলে রৌদ্র মনে মনে হাসলো। তারপর দাদুকে ডেকে বিয়ের ব্যবস্থা করতে বলল। তারপরের দিনই দাদু কোনো আয়োজন ছাড়াই তার পরিচিত কোনো এক কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করে এবং সাক্ষী হিসেবে দাদুকে রেখে রৌদ্র আর মারিশা বিয়ে করে নেয়। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই সীমান্তকে দেখে থেমে গেল মারিশা। সীমান্ত মারিশাকে দেখে হেসে তার সামনে এগিয়ে আসে। মারিশাও সীমান্তকে দেখে হাসার চেষ্টা করলো। আসলে মারিশা সীমান্তকে যত খারাপ ভেবেছিল ততটাও খারাপ সে নয়।
মারিসা ভেবেছিল সীমান্ত বোধহয় অহংকারী টাইপের হবে। তার উপরে প্রথম দিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার কারণে সবার প্রতি অন্য ধরনের ধারণা জন্মেছিল মারিসার মনে, যা এখন সময়ের সাথে সাথে মারিসা কাটিয়ে উঠেছে। সীমান্ত হাসি মুখে মারিসাকে জিজ্ঞেস করে, কি অবস্থা তোমার? তুমি কি এতদিন ক্লাসে আসোনি? আর তোমাকে দেখতে কেমন অসুস্থ লাগছে? মারিসা আবারও মিষ্টি হাসলো, তারপর বলল, আসলে অসুস্থ ছিলাম আর সাথে বাসা চেঞ্জ করেছি, তাই আর কি। ও আই সি। তোমাদের গ্রুপ ওয়ার্কটা কত দূর? ওটা কমপ্লিট। আপনার সাহায্যের জন্য থ্যাঙ্কস। নট মেনশন। আচ্ছা, আমায় যেতে হবে। সি ইউ লেটার। ওকে। বলেই মারিসাও মাথা নাড়ল। সীমান্ত বিদায় নিতেই মারিসা ক্লাসের দিকে চলে গেল। মারিসার পেছন পেছন রৌদ্র ক্লাসে ঢুকলো। ওদের দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে নিনিতা অবাক হলো। মারিসা যে নিনিতার পাশে বসতেই নিনিতা কিছুটা ফিসফিস করে জিজ্ঞেস করলো, কাজ হয়েছে? হুম। নিনিতা আশেপাশে চাইলো, তারপরে বলল, কিভাবে হলো? আমি তো ভেবেছি লোকটা মানবেই না, মানলো কি করে? মারিসা তথমত খেয়ে নিনিতার দিকে তাকায়। কিভাবে ম্যানেজ করেছে তা শুধুমাত্র রৌদ্র, মারিসা আর দাদুই জানে। এই ব্যাপারে কারো কাছে বলা যাবে না, আর এটা তারা সিরিয়াসলি নিচ্ছেও না। শুধু একটা পরিচয় লাগতো, হয়ে গেছে। এখন যে যার পথে। আর মারিসার কাছে রৌদ্রকে কেমন জানি মনে হয়। রৌদ্র মারিসার থেকেও অদ্ভুত। মারিসা নিনিতার দিকে তাকিয়ে এগুলো ভাবছিল, তাই কথার জবাব না পেয়ে নিনিতা মারিসাকে খোঁচা দিতেই চোখ রাঙিয়ে তাকায়। তা দেখে নিনিতা হেসে বলে, চুপ করে আছো কেন? কিভাবে কি করলে বলো? মারিসা পেছনে রৌদ্রের দিকে তাকায়। এখনো মাথা নিচু করে ডিজাইনের মেজারমেন্ট করে যাচ্ছে মনে হচ্ছে। মারিসা একটা লম্বা শ্বাস টেনে নিনিতার দিকে তাকায়। ওর হাবভাব দেখে নিনিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ঠিক আছো? মিনা, তোমার আইডিয়াটার জন্য থ্যাঙ্কস। আমি দাদুকে বুঝিয়ে বলেছি, তাই তিনি লোকটাকে কনভিন্স করেছে। এতটুকুই, আর আমি ঠিক আছি। নিনিতা হাসলো। মেয়েটা বেশি কথা বলে না, নিজের মধ্যেই আবদ্ধ থাকতে পছন্দ করে, যা নিনিতার একদমই পছন্দ না। তবুও বন্ধুত্বের খাতিরে কিছু বলতেও পারে না। এসব ভেবেই নিনিতা নিজের মতো হাসলো, তারপর বলল, ওই কাজটা কত দূর তোমরা করে নিয়েছো? রুদ্রের কাছে। তাহলে ঠিক আছে, কিন্তু এই ছেলে ক্লাসে সারা দিন মাথা নিচু করে কি এত বই পড়ে, আর আর্কিটেক্টের ডিজাইনে স্কেচ করে, কে জানে, আবার টপও করে। মারিসা অবাক হয়ে নিনিতার দিকে তাকায়। তা দেখে নিনিতা আরো উৎসাহ নিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে শুরু করে, আর হ্যাঁ, ভালো কথা, তুমি তো যেই কয়দিন আসোনি তখন আমাদের ট্রাম্প হয়েছে। তাই নাকি? আর এই ছেলেটা অদ্ভুত, ক্লাসের কারোর সাথে কথা বলে না, নিজের মতোই থাকে। আমার তো মাঝে মাঝে মনে হয় এটা মানুষই না, ঘোস্ট। মারিসা কিছু না বলে নিনিতার থেকে চোখ সরিয়ে রৌদ্রের দিকে তাকায়। ক্লাস শেষ হতেই নিনিতা এটা ওটা বলছিল। স্যার চলে গিয়েছে একটু আগেই। মারিসা বাইরের দিকে তাকিয়ে আবারও ক্লাসে তাকায়। সবাই মোটামুটি চলে গেছে, অন্যরা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। মারিসা নিনিতার কথা শুনতে শুনতে নিনিতাকে বলে, আমার একটু লাইব্রেরিতে কাজ আছে, তুমি চাইলে জয়েন করতে পারো। নিনিতা যাবে না করে মারিসার সঙ্গ দেয়। মারিসার সাথে থাকতে নিনিতার ভীষণ ভালো লাগে, আর স্বস্তিও লাগে। যদিও মারিসার বিপরীত সব বৈশিষ্ট্য সবকিছুই বিদ্যমান নিনিতার মাঝে। এসব ভেবে নিনিতা হেসে মারিসার সাথে সম্মতি জানিয়ে মারিসার সাথে ক্লাসে থেকে বেরোয় আসে। কিছু দূর একসাথে হাঁটাহাঁটি করে নিনিতা মারিসার দিকে তাকিয়ে বলে, আমার কিছু খাবার কিনতে হবে, আমি ভীষণ ক্ষুধার্ত, সকাল থেকে কিছুই খাইনি, এখন দুপুর। মারিসার কিঞ্চিত বিরক্ত লাগলেও তাকে প্রকাশ না করে নিনিতাকে সম্মতি দেয়। অজ্ঞতা নিনিতার সাথে মারিসাকেও ক্যান্টিনে যেতে হয়। মারিসা ক্যান্টিনের ভিতরে ঢুকতেই দূরের একটা টেবিল থেকে ভেসে আসলো কেউ তাকে উদ্দেশ্য করে বলছে, আরে মিস, ক্যান্টিন যে হঠাৎ করেই তার চরণের ধুলো পড়লো ক্যান্টিনে। এখন মনে হচ্ছে আমাদের ক্যান্টিন ধন্য। মারিসা বুঝলো এটা তাকে উদ্দেশ্য করেই বলা একটা কটূক্তি। তবুও সে কথাটা কোনো প্রতিক্রিয়া না করে শান্ত থাকার চেষ্টা করে। ততক্ষণে ওই একই টেবিলে থেকে আবারও ব্যঙ্গাত্মক কণ্ঠে ভেসে আসলো, মিস ক্যান্টিন, একটু এদিকে আসুন, আমরাও একটু শুনি হঠাৎ এইখানে আসার কারণ কি।
মারিশা নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এদের সাথে কথা বলার জন্য বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ কিছুই নেই, কিন্তু ততক্ষণে এই টেবিল থেকে আরো অনেক বাক্য ছুড়ে দিচ্ছে মারিশার পানে। সহ্য করতে না পেরে মারিশা চোখ তুলে সেই দিকে তাকায়। না, আজকে সিনিয়র সীমান্ত সেখানে নেই, তাই এত বেশি এসব ব্যঙ্গাত্মক কথা তাকে বলছিল। মারিশা ওদের দিকে আগাতেই যাবে, নিনিতা এসে মারিশাকে হাত ধরে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, আমার কাজ হয়ে গেছে। মারিশা আর কিছু বলল না, চুপচাপ ক্যান্টিন থেকে বেরিয়ে পড়তে নিনিতা উৎসুক গলায় জিজ্ঞেস করে, সিনিয়রগুলো তোমার দিকে তাকিয়ে ওইসব বলছিল কেন? মারিশা নিনিতাকে প্রথম দিন ও পরের দিনের কথা সব বলে, আর সব শুনে মারিশার দিকে তাকিয়ে বলে, সব রেখে এই সিনিয়রগুলোর সাথে ঝামেলা আর মানুষ পেলে না তুমি? তারপর হাঁটতে হাঁটতে মারিশাকে বলে, অবশ্য সিনিয়র সীমান্ত এই যে পারফেক্ট গাই, বাট ওনার সাথেরগুলো এক একটা অপদার্থ। সিনিয়র দেখে মাথা কিনে নিয়েছে, এমন আচরণ করে। মারিশা কোনো কথা বলল না। লাইব্রেরিতে ঢোকার আগ পর্যন্ত নিনিতাই কথা চালিয়ে যাচ্ছে, আর মারিশা নীরব শ্রোতার মতো মনোযোগ সহকারে সব কথা গিলছে। লাইব্রেরির সামনে আসতে নিনিতার ফোন বেজে ওঠে। নিনিতার বাসা থেকে কল দিয়েছে, তাই তাকে বাসায় ফিরতে হবে। তাই নিনিতা মারিশাকে বিদায় জানিয়ে চলে যায়। আর মারিশা লাইব্রেরিতে যে একটা বই নিয়ে বসতেই কোত্থেকে সীমান্ত এসে তার পাশে চেয়ারে বসে। মারিশা দেখলো তার পাশে কেউ এসে বসেছে, তবে মাথা তুলে দেখার আগ্রহ জন্মালো না। সীমান্ত কিছু সময় অপেক্ষা করে মারিশার প্রতিক্রিয়া দেখার জন্য, তবে মারিশাকে মাথা তুলে না তাকাতে দেখে সীমান্ত দৃষ্টি আকর্ষণ করার জন্য মৃদু আজে কাশি দিতেই মারিশা মাথা তুলে তাকায়। সীমান্ত ওকে ততক্ষণে দেখে হাসে। মারিশাও হাসার চেষ্টা করলো, তবে সীমান্ত কথা বলতেই যাবে তখনই তার টেবিলের সাথে সামনের চেয়ারটা টেনে রৌদ্র বসে পড়ল। মারিশা ভাবলো নিনিতা হয়তো বাসায় যায়নি, ফিরে এসেছে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে রৌদ্র এসে তার সামনে বসা অবস্থায় মারিশার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। এই লোক না ক্লাস শেষে চলে যায়, এখন আবার এখানে আসলো কি করে? মারিশার চোখ বিস্ময়ে বড় হয়ে আসে। সীমান্ত রৌদ্রের দিকে এক পলক তাকালেও রৌদ্র বসে নিজের মতো ব্যাগ থেকে আর্কিটেকচারের কাগজপত্র ম্যাপ বের করে তা দেখতে ব্যস্ত। মারিশা অবাক হয়ে তাকিয়ে থাকলে সীমান্ত ভাবলো মারিশা তার ক্লাসমেটের সামনে তার সাথে কথা বলতে অস্বস্তি অনুভব করবে, তাই সীমান্ত মারিশার থেকে বিদায় নিয়ে উঠে চলে গেল। তবে মারিশার অবাক যেন কাটছেই না, কিন্তু বিপরীতে বসে থাকা রৌদ্রের মুখ পরখ করলে মনে হয় এখনো কিছুই হয়নি। এখানে সে ছাড়া আর কেউ অ্যাডজাস্টই করে না। মারিশা তাকিয়ে রইল। এবার রৌদ্র ম্যাপের দিকে চোখ রেখেই বলে, সীমান্তর সাথে তোমার এত কি? ওর থেকে দূরে থাকবে। লাইব্রেরিতে শুনশান নীরবতা। হঠাৎ করে রৌদ্র এমন একটা কথা শুনে মনে হলো লাইব্রেরিতে কেউ ভয়ঙ্কর কোনো বোমা ফাটিয়েছে। মারিশার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবে। এই জিনিসও কি এই ছেলে ঠিক করে দেবে নাকি নাকি নামমাত্র একটা সম্পর্কের জন্য এসব বোঝে? মারিশার মুখ থেকে যেন বিস্ময়ের পর্দা কাটছেই না, আর সে বুঝতে পারছে না যে রৌদ্রের মতো একটা ছেলে এসব উদ্ভট জিনিস নিয়ে কথা বলবে। তবুও মুখটাকে স্বাভাবিক রেখে মারিশা জবাব দিল, আমি কার সাথে কথা বলবো না বলবো তা তোমাকে জিজ্ঞেস করব? রৌদ্র তার ব্যাগটা চেয়ার থেকে উঠিয়ে ধরাম শব্দে টেবিলের উপর রেখে মারিশার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। ওর চাহনি দেখে মারিশা ভেতরে ভেতরে ভরকালো, তবে প্রকাশ করলো না। শব্দ শুনে আশেপাশে বসে থাকা প্রায় সবাই ওদের দিকে তাকায়, যা দেখে মারিশা খুবই ইতস্তত বোধ করে চুপ করে যায়। ওদের চুপ করে থাকতে দেখে সবাই নিজেদের কাজে মনোনিবেশ করে। রৌদ্র ধীর কণ্ঠে বলে, একদম কথা বাড়াবে না। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দোজ থিংস। রৌদ্রের এমন কথায় অদ্ভুত দৃষ্টিতে তাকালো মারিশা, তবে সেই দৃষ্টি পাত্তা দেয়নি রৌদ্র। উল্টো লাইব্রেরি থেকে ব্যাগ কাঁধে তুলে চলে যায়, আর মারিশাও হতভম্ব মুখে রৌদ্রের প্রস্থান দেখে। বাংলা বাসাটা মারিশা নিজের মতো করে সবকিছু গুছিয়ে সাজিয়ে নিয়েছে। এতদিনে মারিশা ভেবেছিল যে চলে তো যাবেই, তাই সবকিছু এলোমেলো ভাবেই ছিল, তবে আজ সবকিছু পুরোপুরি ভাবে গুছিয়ে শেষ করেছে। মারিশা যে রুমে থাকে ঠিক তার বরাবর দোতলায় রৌদ্র থাকার রুম। মারিশা আগেও এই বাসায় থাকলেও কখনো বাংলোটা দেখা হয়নি।
দেখার আগ্রহ জাগেনি। আর বাংলোর উপরের তলায় প্রায় সব রুমই বন্ধ করা অবস্থায় ছিল। আর মাইশাও কখনো দেখার আগ্রহ জাগেনি। সবে মাত্রই গোসল করে বের হয়ে জানালার সামনে এসে দাঁড়িয়েছে মারিসা। হুট করে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাও বর্ষার মৌসুম নয়, তবুও বর্ষা এলো এলো বলেই। দেখতে বেশ ভালোই লাগছে মারিসার কাছে। নিজের বাড়ির সবার কথা মনে পড়লো। তাদের সাথে থাকে না, তবে তাদের ভাবনা ভাবতেও মারিসার কাছে ভালো লাগে। ইটস ফিল লাইক হোম সুইট হোম। থাকার জায়গা খোঁজার আর এসবের ঝামেলার মাঝে মারিসা ঠিক করে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। শান্ত মারিসা গগনের স্নিগ্ধ বৃষ্টির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে। কতক্ষণ এভাবে কাটলো মারিসা তা আন্দাজও করতে পারল না। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে মারিসা ঘর থেকে বেরিয়ে আসে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মারিসা এমন জোরে বজ্রপাত বেশ জোরালো রকমের ভয় পায়। মারিসা দ্রুত পায়ে জানলা থেকে সরে আসে। কিন্তু আজকের বজ্রপাত মনে হচ্ছে কাছে কোথাও বারবার পড়ছে। মারিসা ভয়ে জড়সড় হয়ে বিছানায় উঠে বসতেই কারেন্ট চলে যায়। এতে মারিসা আরো ভয় পায়। জীবনের অতি পরিচিত কিছু দুর্ঘটনার দরুন মারিসা নেক্টোফোবিয়াতে আক্রান্ত। আর মারিসার এমন সময়গুলোতে তার সাথে কি কি ঘটে তা সে আন্দাজ করতে পারছিল, এবং যা ঘটবে তা থেকে সে পালাতে পারবে না, যেমনটা ছোটবেলায় পারেনি। বেশি সময় অপেক্ষা করতে হয়নি মারিসার। প্যানিক হয়ে জোরে জোরে শ্বাস টানে। একে তো এই ফোবিয়া, তার সাথে বজ্রপাত। মারিসা ভয়ে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মুখ রেখে শক্ত হাতে বিছানা খামচে ধরে, তবে তাতে কোনো কাজ হচ্ছিল না। প্রতিবারের মতোই মাহিসাকে কেউ গলা চেপে ধরেছে মনে হতে লাগলো। তার শ্বাস চলছিল না। শীতল আবহাওয়াতে মাহিসা অনবরত ঘামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে কেউ দরজায় অনবরত করাঘাত করলে মাহিসার মস্তিষ্ক চকিতে সজাগ হয়। তারপর ধীর পায়ে ওঠার চেষ্টা করে, তবে সে উঠে দরজা খোলার মতো শক্তি পাচ্ছিল না। তার অনুভব হচ্ছিল তার শরীর অসাড় হয়ে আসছে। তবুও ঢোক গিলে সে উঠে দাঁড়ায়। অন্ধকার হাতে দরজা পর্যন্ত যাওয়ার জন্য ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত সে পারছিল না। তার পা ভীষণ কাঁপছিল। তবুও অন্ধকার হাতে দরজা খুলতেই রৌদ্রকে একটি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সে এদিক ওদিক না তাকিয়ে সরাসরি রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলে। রৌদ্র মারিসার হঠাৎ এমন কাণ্ডে কিছুটা অবাক হয়। তার সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যেতে নিয়েও নিজেকে সামলে মারিসার পিঠে আলতো করে হাত রেখে ধীর স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে? এনিথিং রং? মারিসা চেয়েও জবাব করতে পারল না। উল্টো কান্নাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছিল। মারিসা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে রৌদ্রকে। মারিসা পারলে কোথাও লুকিয়ে থাকতে পারলে সে ভীষণ নিরাপদ থাকত। রৌদ্র মারিসার জবাব না পেয়ে কপাল কুঁচকায়, কিন্তু আর কিছু বলার আগে মনে হলো মারিসা তার শরীরের ভার ছেড়ে দিয়েছে। তাই মারিসাকে ধরে তার রুমে নিয়ে যায়। ততক্ষণে মারিসা কিছুটা স্বাভাবিক হয়ে আসে, এবং একটু আগের কাণ্ডে মারিসা ইতস্ত ও লজ্জা বোধ হয়। রৌদ্র মারিসাকে বিছানায় বসিয়ে দেয়। কিছুটা দূরে সরে আসে। মারিসা নিজেকে স্বাভাবিক করার জন্য আরেকটু সময় নেয়। তারপর লজ্জিত ভঙ্গিতে দৃষ্টি নিচু করে রেখে বলে, আমি দুঃখিত রুদ্র, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোমাকে দেখে ওভাবে। এতটুকু বলেই চুপ হয়ে যায় মারিসা। রৌদ্র মারিসার কথা শুনে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, ভয়? কিসের ভয় পেয়েছো? মারিসা রৌদ্রের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তারপর আহত কণ্ঠে বলে, আমার বজ্রপাতের শব্দ ভয় লাগে, সাথে কারেন্টও চলে গিয়েছিল। আমার আসলে নেক্টোফোবিয়া আছে। ওহো, আর ইউ অল রাইট নাও? মারিসা মাথা নাড়ালো। তারপর ধীরে জবাব করলো, হুম। রাতের খাবার পর্ব অনেক আগেই শেষ, কিন্তু এখনো কারেন্ট আসার নাম গন্ধ পর্যন্ত নেই। মারিসা এখনো ড্রয়িং রুমে থম মেরে বসে আছে। এভাবে আধার থাকলে সে কখনোই একা ঘুমোতে পারবে না। মনে হবে কেউ তার গলা টিপেই মেরে ফেলছে। এইসব ভেবে এখনো সে একই ভঙ্গিতে একই জায়গায় থম মেরে বসে আছে। দাদু খেতে আসেনি, সে তার রুমেই আছে। তার শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রৌদ্র খাবার পুরোটা সময় চুপ থেকে গেছে। রৌদ্র নিজের মতো খাবার খেলেও মারিসা রৌদ্রের সামনে বসে খেতে অস্বস্তি হচ্ছিল, তাই ঠিক মতো খেতে পারেনি। মারিসা তার মুখে প্রকাশ না করলেও রৌদ্র বুঝতে পারে। তবে এখানে রৌদ্রের কিছু করার নেই। কিছুক্ষণ পর কিচেন থেকে শব্দ হতেই মারিসা সেদিকে তাকায়। রৌদ্র কিচেনে কি যেন করছে।
মারিশা যেখানে বসে আছে সেখান থেকে কিচেন পরিষ্কার দেখা না গেলেও মোটামুটি দেখা যায়। হঠাৎ করেই মনে পড়ে আজকে মারিশা রান্না করেনি। দাদুও অসুস্থ, তাহলে রান্না কে করেছিল? চৌকিতে মারিশা রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র ঠিক তখনই মারিশার দিকে তাকাতেই মারিশা থতমত খেয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আসে। তাহলে রান্নাটা রৌদ্র করেছিল? এই ছেলের এত গুণ, আর কি কি যে দেখতে হবে। মারিশা এসব ভাবতে ভাবতেই রৌদ্র এসে হালকা কিছু রাতের খাবার রাখে। মারিশা প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায় রৌদ্রের দিকে। তাই রৌদ্র বলে, রাত জেগে কাজ করি বলে নিজের জন্য বানিয়েছিলাম, মনে হচ্ছে আমাদের দুজনেরই হয়ে যাবে, খেয়ে নাও। মারিশা কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র আবারও বলে, তখন কিছু খেতে পারোনি, তাই ভাবলাম শেয়ার করি। মারিশা আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। আসলে সে তখন ঠিক মতো খেতে পারেনি। ওভাবে ভয় পাওয়ার পর খাবার কি আর গলা থেকে নামে? তার মধ্যে রৌদ্রের সাথে প্রথমবারের মতো এক টেবিলে খাবার খাচ্ছিল, অস্বস্তি হওয়ারই কথা। রৌদ্র ফ্রেশ হয়ে পানি নিতে আবারও নিচে আসলে দেখে মারিশা এখনো সোফায় আগের মতোই জড়সড় ভাবে বসে আছে। সেখানে জ্বলন্ত 3টে মোম প্রায় শেষের দিকে। তাই মারিশা বারবার মোমগুলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে। সে দৃশ্য সিঁড়িতে দাঁড়িয়ে নির্লিপ্ত চোখে দেখে মারিশার দুশ্চিন্তা তার বোধগম্য হয়। তবুও প্রতিক্রিয়াহীন নেমে এসে নিজের মতো কিচেনে গিয়ে হাতের কাচের ওয়াটার বোতলে পানি ভরতে থাকে। পানি ভরে এসে উপরে চলে যেতে নিয়েও সে সিঁড়ির ওখানটায় আবারও দাঁড়ায়। হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে মারিশাও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। রৌদ্র ফিরে তাকিয়ে তা দেখেও না দেখার ভান করে মারিশা নিজেও ওর দিকে তাকিয়েছিল। রৌদ্র সিঁড়ির সামনে দাঁড়িয়েই বলে, রুমে না যেয়ে এখানে বসে আছো কেন? এমনি। রৌদ্র ভুল কুচকে তাকালো। এমনি কেউ এত রাত অব্দি বসে থাকে? হঠাৎ তখনকার কথা মনে পড়তেই রৌদ্র মারিশাকে বলে, বেশি সমস্যা হলে রুমে ক্যান্ডেল নিয়ে নাও, তাহলেই তো হয়। আর বজ্রপাত? পরে মনে পড়লো বাইরে এখনো বৃষ্টি থামেনি, রাতে হয়তো আবারও নামতে পারে। তাই রৌদ্র কিছুক্ষণ ভাবলো, তারপর ভারী গলায় বলল, চাইলে দোতলায় আসতে পারো, তারপর দেখা যাক কি করা যায়। বলেই রৌদ্র তার ঘরের দিকে প্রস্থান করে। মারিশা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর পিছনে উঠে যে রৌদ্রের রুমের সামনে দাঁড়ায়। দরজা থেকে ভেতরে দেখে মারিশা অবাক হয়। উপরে রৌদ্রের রুমটা বোধহয় বাংলোর আসল লিভিং রুম, যার কারণে এই রুমটা অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গোছানো। বেশ কয়েকটি জিনিসের উপর চোখ পড়ার মতো ছিল। একটা বড় দেয়ালে আর্কিটেক্ট রিলেটেড সব বইয়ের বুকসেট। যদিও অন্ধকারে সব বোঝার জো নেই, তবু মারিশা আর রৌদ্র একই ডিপটেল হওয়ায় মারিশা আন্দাজ করে নিল। রৌদ্র আরো কিছু মোম জ্বালাতে আগে থেকে সবকিছু আলোকিত হয়ে স্পষ্ট হতেই মারিশার রুম দেখে আরো অবাক হয়। রৌদ্র মারিশাকে দেখে নির্লিপ্ত গলায় বলে, এখানে থাকো, আমি কিছু মোম জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। আর তুমি? এখানে যদি মারিশা থাকে তবে রৌদ্র যাবে কোথায়? সেটা ভেবে প্রশ্ন করতেই রৌদ্র নির্লিপ্ত গলায় জবাব করে, পাশের রুমে। মারিশা রৌদ্রের কথায় অবাক হয়। যে নিজের একটা নোটস পর্যন্ত মারিশাকে দিতে নাকচ করেছে, সে নিজের জিনিস শেয়ার করতে পারে না, সে নাকি হেল্পফুল হয়ে মারিশাকে সাহায্য করছে। ব্যাপারটা অতি আশ্চর্যজনক হলেও সত্য। প্যানিক অ্যাটাকের তরুণ ভয় কিছুটা কমলেও মারিশার প্রচন্ড রকমের মাথা ধরেছে। থেকে থেকেই মনে হচ্ছে ধরনী তার চারদিকে ঘুরছে। মারিশা কিছুটা টালমাটাল হয়ে তার কপাল ধরে রাখা দেখে রৌদ্র পাশের ঘর থেকে বেরিয়ে এসে ওকে দৃষ্টিগোচর করে বলে, কি হয়েছে? কিছু না, মাথা ধরেছে। মারিশা দরজার কাছেই দাঁড়িয়ে থাকলে রৌদ্র ঘরের ভেতর থেকে বলে, ভিতরে এসে বসো। শরীর বেশ অস্বাভাবিক খারাপ লাগে মারিশা খুব বেশি ভ্রুক্ষেপ না করে বিছানায় কিছুটা জড়সড় হয়ে বসে। রৌদ্র মারিশার দিকে তাকিয়ে আবারও 3-4টে মোম এনে জ্বালিয়ে দেয়। মোমবাতির লালচে আলোতে রুমটা অদ্ভুত সুন্দর রং ধারণ করেছে। মারিশা শুধু অবাক চোখে রৌদ্রের প্রতিটা কাজ অবলোকন করছিল। রৌদ্র হুট করেই মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে। তাই মোমবাতি জ্বালাতে থাকা অবস্থায় রৌদ্র মাথা তুলে তাকাতেই মারিশা থতমত খায়। এভাবে হঠাৎ করে তার দিকে তাকাতে হবে কেন? তবে প্রথমবারের মতো মনে হলো রুদ্রের চোখগুলো সুন্দর। তীব্র মাথা ব্যথা অনুভব হতেই মারিশা দুহাতে মাথার দুপাশ চেপে ধরল। রৌদ্র মোম জ্বালিয়ে ওর দিকে এগিয়ে এসে বলল, মেডিসিন নেই? ওর আচমকা কথায় মারিশা মাথা তুলে ওর দিকে তাকালে অবসাদগ্রস্ত মারিশার মায়াবী মুখাবয়ব চোখে পড়ল রৌদ্রের। মারিশা ব্যথায় কপাল কুঁচকে বলল,
না, শেষ হয়ে গেছে। এখানে আসার পর আজই এমন হলো। এর মধ্যে শেষ হয়ে যাওয়াতে আর কেনাও হয়নি। ঘুমের ওষুধ খেয়ে নিতে পারো। যতদূর আমি জানি প্যানিক অ্যাটাক হলে ঘুমের ওষুধ খাওয়া যায়, এতে ঘুম ভালো হয়। হুম। নেই তোমার কাছে? ব্যথায় আর শরীরের অস্বস্তিতে অতিষ্ঠ মানিষা যেন জেগে থাকতেও জ্ঞান নেই। কোনো মতে এতটুকু সায় দিতেই রৌদ্র চলে যায় সেখান থেকে। তবে সেই দিকেও মানিষার ভ্রুক্ষেপ দেখায় না। খানিক বাদে রৌদ্র ঘুমের ওষুধ নিয়ে এসে প্রতিক্রিয়াহীন মুখে বলে, চাইলে এটা খেয়ে নিতে পারো। মানিষা আবারও ওর দিকে তাকায়, ওর হাতে বাড়িয়ে দেয় ওষুধের দিকে তাকায়। সে নিজেও জানে এই মুহূর্তে এই রাতে তার এসব কিছুর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় এই একটাই। এক অজানা অন্ধকারের উপর বিশ্বাস রেখে মানিষার শরীরের প্রবল অস্বস্তি থেকে মুক্তি পেতে ওষুধটা নিয়ে নেয় রৌদ্র থেকে। ওষুধটা নিতেই রৌদ্র স্থির কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমেই আছি, বেশি অসুবিধা হলে ডেকো। নির্লিপ্ত কণ্ঠে এটুকু বলেই সে চলে যায় আর মানিষা ওষুধটা খেয়ে নেয়। রৌদ্র চলে যাওয়ার পরেই মানিষা বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে হঠাৎই মানিষার মনে হতে থাকে তার কি রৌদ্রের প্রতি কৃতজ্ঞতা ভাব দিন দিন বেড়েই চলেছে না? যত যাই হোক, রৌদ্র এখন মানিষার স্বামী। আসলে স্বামী নাকি নকল স্বামী? আপন মনেই আলতো হাসলো মারিসা। ইতিহাসে বোধহয় মারিসাই প্রথম যে স্বামীর ঘরে প্রথম থাকছে, তাও স্বামী ছাড়া। অবশ্য এটা একটা নামে মাত্র সম্পর্ক, তবুও সম্পর্ক তো। এইসব ভাবতে ভাবতে ব্যথায় কিছুটা ছাড়তেই মারিসা তার অজান্তেই পাশ বালিশ জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ততক্ষণে বোধহয় বৃষ্টি আরো বেড়েছে। মনে হচ্ছে দুনিয়ায় তাণ্ডব চালাচ্ছে। রৌদ্রের হুট করেই মনে পড়ে সে তার রুমের বারান্দার দরজা বন্ধ করে আসেনি। যদিও এমন সময় যাওয়া উচিত নয়, কারণ মারিসা রুমে একা, কিন্তু দরজা বন্ধ না করে আসলে সমস্যা তাকেই পোহাতে হবে। এই ভেবেই রুমের দিকে এগিয়ে এসে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজাটা খুলে নিঃশব্দে ঘরে প্রবেশ করে রৌদ্র। তারপর এক তীক্ষ্ণ দৃষ্টিতে রুমটা পর্যবেক্ষণ করে। মোমবাতিগুলো ফুরিয়ে এসেছে, নিবু নিবু আলোয় ঘরটা আবেদনময়ী রূপ ধারণ করেছে। রৌদ্র এসে মানিষার পাশে বসে। সারা ঘরময় একটা প্রাকৃতিক ঘ্রাণ আসছে। এই ঘ্রাণটাই রৌদ্র পেয়েছিল যেদিন রৌদ্র তাড়াহুড়ো করে ভার্সিটি থেকে বের হওয়ার সময় মাহিষাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মারিসার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রৌদ্র। তারপর মারিসার গালে হাত রাখে। নরম ভাবে আঙ্গুল বুলাতে বুলাতে রৌদ্রে হাত ঠেকলো মারিসার ওষ্ঠে। তারপর রৌদ্র মনে হলো এই মেয়ের জন্য এত কিছু। নিজেকে সামলাতে না পেরে আহত ঠোঁট ছোঁয়ায় মারিসার কপালে। তারপর সেখান থেকে উঠে মারিসার শরীরে যে চাদরটা ছিল সেটা দিয়ে মারিসার শরীর জড়িয়ে দেয় যাতে ঠান্ডা না লাগে। তারপর রৌদ্র উঠে আরো দুটো মোম জ্বালিয়ে দিয়ে ধীর পায়ে বারান্দায় চেয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবতে লাগলো, কোথা থেকে কি হয়ে গেল? এই মেয়েটা কিভাবে আমার পৃথিবীতে এন্ট্রি নিল? যেন কিছু বোঝার আগেই অনেক কিছু হয়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ফোঁটা রৌদ্রের শরীরে পড়তেই তার ভাবনা থামে। তারপর বারান্দার স্লাইডিং থাইয়ের গ্লাস টেনে পাশের রুমে চলে গেল। যেতে যেতে ভাগ্য বিধাতা বোধহয় রৌদ্র আর মারিসার উপর হাসলেন তাদের ভাগ্য দেখে। তাদের দুজনের ভাবনাটাই এমন যে ইটস ফিল লাইক ইটস অল অ্যাবাউট ডেস্টিনি মেক্স দেম টুগেদার। মারিসার ঘুম ভাঙে বেলা করে। আজকে ভার্সিটি ছিল না, তাই কোনো সমস্যাও হয়নি। মারিসা উঠে বসে নিজের কোমর সমান চুলগুলো একটা খোপা করে ঘরে চোখ বোলায়। বারান্দার দরজা কিংবা পর্দা সে রাতে নামায়নি। তাহলে রুদ্র কি রুমে এসেছিল, না রুদ্র আসবে কেন? হয়তো নামানো ছিল, সে খেয়াল করেনি। রৌদ্র যথেষ্ট ভালো একটা ছেলে, না হলে কি নিজের সমস্যার কথা বলতেই তার নিজের রুমে মারিসাকে থাকতে দেয়? সেও কিসব চিন্তা ভাবনা করছে, এসব ভেবেই মারিসা হাসে। উঠে বারান্দার দিকে যেতে নিয়েও কি মনে করে যায় না। দরজা খুলতেই রৌদ্রের মুখ ভেসে ওঠে। রৌদ্রকে হঠাৎ দেখে মারিসা ভরকায়, তবে তাকে প্রকাশ করে না। রৌদ্র স্বাভাবিক কণ্ঠে বলে, ঠিক আছো এখন? ঘুম হয়েছে? আমি এত বেলা করে অবশ্য ঘুমাই না। আজকে লেট কেন হলো বুঝলাম না। ঘুম ভালো হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ ভালো, কিন্তু তুমি? মারিসা বাকিটা বলার আগেই রৌদ্র বলে, রাতে তুমি মেডিসিন নিয়েছিলে? কথাটা মনে পড়তে মনে মনে হাসে আর ভাবে, আসলেই তো খেয়ালই ছিল না। তারপর মারিসা নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ থ্যাঙ্কস রাতে এতটা হেল্প করার জন্য। তো তুমি মেডিসিন নিয়েছিলে? কখনো কখনো হয় এমন আমার সাথে। অতিরিক্ত ভয় পেলে রাতারাতি মনে করতে কষ্ট হয় কি হয়েছিল, ব্রেনে চাপ পড়ে, তবে আস্তে আস্তে সব মনে পড়ে যায়।
ও ওকে, আচ্ছা আমি রুমে যাই। গো অ্যাহেড। এতটুকু বলেই মারিশাকে যাওয়ার জন্য তার রুমের দরজা ছেড়ে দাঁড়ায় রৌদ্র। মারিশা চলে যাওয়ার পরই রৌদ্র আর চোখে চেয়ে থাকে। রৌদ্র রাতে রুমে গিয়েছিল তা মারিশা টের পায়নি, অবশ্য পাওয়ার কথাও না। আর টের না পাওয়ার কারণটাও এখন রৌদ্রের কাছে স্পষ্ট, কারণ মারিশার রাতের কিছুই ঠিকমতো মনে নেই। সকালে মারিশা একা একাই ব্রেকফাস্ট করে। আজকেও রৌদ্র এগুলো তৈরি করেছে যা মারিশা বুঝলো। খাওয়া শেষ করে মারিশা দাদুকে ডাকতে যায়। মারিশা যেয়ে দাদুর পাশে বসে। দাদুকে মারিশা ডাকে। মারিশা ভেবেছিল হয়তো দাদুও সকালে খেয়ে নিয়েছে, কিন্তু এদিকে দাদু উঠেইনি। মারিশা দাদুকে এত ডাকার পরেও সাড়া না পেয়ে শরীরে হাত দিতেই তার শরীরে একরকম ঝটকার মতো লাগলো। দাদুর শরীর একদম ঠান্ডা শীতল বরফের মতো হয়ে আছে। মারিশার মস্তিষ্ক যতক্ষণ সচল হয়, মারিশা একটা বিকট চিৎকার দিয়ে কিছুটা দূরে ছিটকে আসে। মারিশা এমন প্রবল চিৎকারে রৌদ্র ছুটে আসে। রৌদ্র এসে দেখে মারিশা দাদুর ঘট এক কোণে জড়সড় হয়ে বসে, কেমন ভীত হয়ে দু হাঁটু একসাথে করে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে থরথর করে কাঁপছে। রৌদ্র ধীর পায়ে মারিশার সামনে হাঁটু ভাঁজ করে বসে মারিশাকে জিজ্ঞেস করতেই মারিশা মাথা তুলে তাকায়। মারিশা মুখ তুলে তাকাতেই চোখে পড়ে তার পুরো মুখে ভয়ে অশ্রু জলে লেপ্টে আছে। সে রৌদ্রের দিকে তাকিয়ে কোনো মতে হাত উঁচিয়ে দাদুর খাটের দিকে দেখায়। রৌদ্র সেই দিকে তাকিয়ে দেখে আবারও মারিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাদু, দাদু, উনি দাদুর শরীর কেমন ঠান্ডা হয়ে আছে, সাড়া দিচ্ছে না? এসব ভেবেই মারিশা আরো বেশি ভরকে গেল। রৌদ্র মারিশার কথা শুনে চমকালো কিনা বোঝা গেল না। সে স্বাভাবিক ভঙ্গিতেই মারিশার হাত ধরে ওকে উঠিয়ে নিজের রুমে রেখে এসে দাদুকে চেক করে। রৌদ্র ওনার নার্ভ ধরে চেক করতেই বুঝতে পারে উনি নেই। তবু আশেপাশে মানুষ নেই বিধায় রৌদ্র কাছের কবরস্থানে গিয়ে সেখানকার লোককে বলে আসে তার বাসায় একজন মারা গিয়েছে। তবু নিশ্চিত হতে তারা একজন ডাক্তার নিয়ে আসে এবং সে বাকিদের নিশ্চিত করে যে উনি সত্যিই মারা গিয়েছে। রৌদ্র কবরস্থানের লোকদের সাথে যোগাযোগ করে বলে তার শেষকৃত্য যেন তাড়াতাড়ি হয়ে যায়। সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে রৌদ্র সেখান থেকে এসে দেখে মারিশা ওই আগের মতোই বিছানায় হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে নিঃশব্দে কাঁদছে। রৌদ্র হেঁটে এসে মারিশার মাথায় আবারও আলতো করে হাত রাখতেই মারিশা রৌদ্রের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে দেয়। রৌদ্র বুঝতে পারে একে রাতে প্যানিক অ্যাটাক, আর রাতারাতি এভাবে একজন মানুষ মারা যাওয়া, তাও আবার না বুঝে তার গায়ে হাত দেওয়াতে মারিশা প্রচন্ড রকম আতঙ্কিত হয়ে গেছে। রৌদ্র ওর মাথাতে হাত রেখে প্রতিক্রিয়াহীন মুখে বলে, ইটস ওকে, যেটা হবার সেটা হয়ে গেছে, ডোন্ট ক্রাই, ইটস এ ন্যাচারাল থিং, ডোন্ট বি সুসাইড, অলরাইট। মারিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রৌদ্র তারপর বলে, তাহলে আর কেঁদো না। সে কখন থেকে সোফায় থম মেরে বসে আছে মারিশা। তার সামনে বসে রৌদ্র বই পড়ছে। মারিশার চিন্তায় মুখে হাত দিয়ে নখ কামড়াচ্ছে আর কিছুক্ষণ পর পর রৌদ্রের দিকে আর চোখে তাকাত। তবে তার কিছু সময় পরই রৌদ্র উঠে দাঁড়ায়। তাতেই মারিশাও হকচকিয়ে উঠে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছ? রৌদ্র মারিশার মুখের দিকে তাকালো। দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভীত। মারিশার কপালের পাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বোঝাই যাচ্ছে মেয়েটা মনে মনে ভয় পাচ্ছে। প্রথমবারের মতো কোনো মৃত মানুষের এতটা কাছে থেকে দেখেছে মারিশা। তার উপরে না বুঝে শরীরে হাতও দিয়েছে, তাই ভয়ে যেন শরীর বারবার কাঁপুনি দিয়ে উঠছে। রৌদ্র নির্বিকার হয়ে বলে, ঘুমাতে? তুমিও যাও। আমি? মারিশার এমন জবাবে রৌদ্র মারিশার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত বুকে বেঁধে একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি? বলেই চলে যেতে লাগলে মারিশা বলে, না মানে আমার বেশ ভয় লাগছে, আমার ঘুম আসবে না। এটুকু বলে মারিশা ঠোঁট কামড়ে ধরে। কথাটা শুনে রৌদ্র কপাল কুঁচকায় আর বলে, তাহলে কি করবে? বসে থাকবে এভাবে? আজ এই নিচের ঘরে আমার কিছুতেই ঘুম আসবে না। তাহলে কোথায় ঘুম আসবে? কিছুক্ষণ পর রৌদ্র নিজে থেকেই আবার বলে, মনে হচ্ছে আমার ঘর ছাড়া তোমার ঘুম আসছে না। একদিনই আমার রুমের প্রতি এত মায়া হয়ে গেল। কিছুটা তাচ্ছিল্য করে বলে। মারিশা থতমত খায়। এই ছেলে কথা বলে না, আবার এমন কথা বলে যেটা মারিশার কাছে মনে হয় কোনো মিসাইল বোম থেকে কম নয়। মারিশা দ্বিধাগ্রস্তের ন্যায় তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলে, না আমি সেটা বলিনি, কিন্তু আমার সব মিলিয়ে খুব ভয় করছে। আমি কখনো কোনো মৃত মানুষকে এত কাছ থেকে দেখিনি, তাও আবার দাদু আমার পাশের ঘরেই থাকতো। রৌদ্র একটা হালকা শ্বাস ফেললো, তারপর বলল, আচ্ছা এসো।
কোথায়? আমার রুমে। আমি তোমার সাথে ঘুমোবো না। আমি কখন বললাম আমি তোমার সাথে ঘুমাবো? ধীর কণ্ঠে বলেই কপাল কুঁচকে এক ভ্রু একটু উঁচু করে রুদ্র। এবারও মারিশা নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। মারিশার মনে হচ্ছে নিজেকে নিজেই কষিয়ে দুটো থাপ্পড় দিতে পারলে হয়তো তার উল্টোপাল্টা কথাগুলো মুখ থেকে বের হওয়া বন্ধ হতো। রৌদ্র মারিশার মুখের দিকে তাকিয়েছিল, তবে মারিশা আর কিছু ভাবে না। মাথা নাড়িয়ে না বোঝাতেই রৌদ্র প্রতিক্রিয়াবিহীন নিজের ঘরের দিকে পা বাড়ায়। রৌদ্র পা বাড়াতেই মারিশাও দৌড়ে পেছন পেছন চলে আসে। রৌদ্র আজকেও মারিশাকে নিজের রুমে রেখে পাশের রুমে চলে আসে, আর আসার সময় মারিশাকে বলে, কোনো সমস্যা হলে ডাক দিও, আমি পাশের রুমে আছি। কিছুদিন পর সকাল সকাল মারিশা শাওয়ার নিয়ে এসেছে ডাইনিং রুমে, খাবার টেবিলে চেয়ার টেনে বসে। আর রৌদ্র ওখানে আগে থেকেই উপস্থিত ছিল। রৌদ্র মারিশার দিকে তাকাতেই চোখ আটকে যায় মারিশার উপর। একটা সাদা ফ্রকের মতো টপস পরেছে মারিশা। যদিও মারিশাকে কখনোই এমন ওয়েস্টার্ন পোশাকে এই পর্যন্ত রৌদ্র দেখেনি, কারণ মারিশা নিজেকে সবসময় ক্লাসিক্যাল পোশাকে আবৃত রাখে। চুলগুলো কোমর পর্যন্ত পিঠে ছড়িয়ে আছে। সকালে গোসল করার দরুন তা ভেজা। চুলগুলো থেকে পানি পড়ছে পিঠের দিকটায়, ভিজে কিছুটা দৃশ্যমান হয়ে আছে। মারিশা প্লেটে খাবার তুলে নেওয়ার সময় রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে মারিশা একটু অস্বস্তিতে পড়ল। রৌদ্র তার মুখ দেখে আন্দাজ করতে পারলেও নিজের চোখ সামলালো না। মারিশা অস্বস্তি নিয়েই খাবার শেষ করে উঠে দাঁড়াতেই রৌদ্র জিজ্ঞেস করে, নাকে কোথায় যাচ্ছ? রৌদ্রের এমন গা ছাড়া প্রশ্ন এর আগেও মারিশা মুখোমুখি হয়েছে, তবুও আজকে যেন মারিশার অস্বস্তি কাটছেই না। তবু মারিশা নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলে, খেয়েছি, ক্লাসে যাব, তুমি যাবে না? একসাথে যাব। হুম। মারিশার এবার মনে হচ্ছে আকাশ থেকে পড়ল। রৌদ্রের কার্যকলাপ বুঝতে বেগ পেতে হলো মারিশাকে। তবুও বিনা বাক্যে মাথা নেড়ে নিজের ব্যাগ নিয়ে আসতেই রৌদ্র উঠে দাঁড়ালো মারিশার সামনে। তারপর স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, এভাবে যাবে? হ্যাঁ। চেঞ্জ করে আসো। মারিশা কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র তার কর্কশ কণ্ঠে অধৈর্য গলায় বলে, যা বলেছি করো ফার্স্ট। মারিশা আর উত্তর করতে পারলো না, আবারও নিজের রুমে ফেরত চলে গেল। মারিশার বুঝে আসে না রুদ্রের হঠাৎ এমন ব্যবহারের কারণ কি। কে জানে, এই ছেলে যেন কেমন যেন মাঝে মাঝে কত ভরসার মনে হয়, আবার হঠাৎ এই কেমন ভয় ভয় হয়। রৌদ্র ঘাড় ঘুরিয়ে মারিশার প্রস্থান দেখলো। রৌদ্র চায় না মারিশা এভাবে ক্লাসে যাক কিংবা কারোর সামনে অস্বস্তিতে পড়ুক। রৌদ্র যদি তখন সরাসরি বলতো পানির কারণে মারিশার শরীরের খানিকটা দৃশ্যমান হয়ে আছে, তাহলে সে ভীষণ অস্বস্তিতে ভুগত। এতে স্বাভাবিকভাবে আর তার সামনে আসতো না। মারিশা জামা বদলাতে বদলাতে ভাবে সে এখান থেকে কোথাও যেতেও পারবে না, তবে এখানেই থাকতে হবে। তাই রৌদ্র যা বলে ভালো মেয়ের মতো মেনে নিতে হবে। রৌদ্র তো আর খারাপ কিছু বলেনি, সে যাই হোক। এসব ভাবতে ভাবতে একটা লং ফ্রক পরে বেরিয়ে আসে। রৌদ্র সেই দিকে তাকিয়ে নিজের ভেতরে স্বস্তি অনুভব করে আর শুধু স্বাভাবিক গলায় বলে, লেটস গো। মারিশা কিছুটা গড়িমুচি কণ্ঠে বলে, আমি একাই চলে যেতে পারবো। সেদিন রাতেও না তোমার ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না তাই না? রৌদ্রের নিস্তেজ কিন্তু তীক্ষ্ণ কথায় কথাটা মারিশার ভীষণ বেখাপ্পা লাগলো। সেই দিন রাত ছিল আর আজকের দিন, তবু রৌদ্রের কথায় নিজের কাছেই দোষী মনে হচ্ছে। কারণ মারিশা নিজের প্রয়োজনে যখন তখন রৌদ্রের সাহায্য চেয়েছে, আর আজ ওর কথা শুনছে না। তাই মারিশা সামাজিকতা রক্ষার জন্য বলে, তেমন কিছু না। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রৌদ্র সামনের দিকে চোখ রেখে গাড়ির স্টার্ট দিয়ে সিট বেল্ট লাগাতে বলল। মারিশা বিরক্ত মুখে রৌদ্রের দিকে তাকালো, কিন্তু রৌদ্রের চোখ সামনে, তাই মারিশাও সিট বেল্ট লাগিয়ে সিটে হেলান দিয়ে বাইরের দিকে চোখ দিয়ে বাইরে দেখতে মনোযোগী হয়। একটা মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই বলে একটা মানুষ মারা গেল তাতে সে সব সময় নির্বিকার থাকবে? এই যে দাদু মারা গেল, তবুও রুদ্র এত স্বাভাবিক কিভাবে থাকে? মারিশার এই ভাবনাটা মাথায় প্রায়ই আসে, তবে আজকে রৌদ্রের সাথে থাকায় এই ভাবনাতেই মারিশা রৌদ্রের দিকে তাকায়। রৌদ্রের সামনের দিকে চোখ রেখে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে। মারিশা একটা ঢোক গিলল, তারপর শক্ত হয়ে বলল, তুমি এত স্বাভাবিক কিভাবে আছো? একটা মানুষ মারা গেল আর তুমি কোনো প্রতিক্রিয়াই করনি? কোনোভাবে কি তুমি দাদুকে মেরে ফেলেছো? কথাটা কানে যেতেই রৌদ্র ব্রেক কষল এবং তীক্ষ্ণ নজরে তাকিয়ে কিছুটা উচ্চ স্বরে বলে, হোয়াট ডিড ইউ সে রাইট নাও? মারিশা ভীত চোখে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্রকে আবার রাগিয়ে দেয়নি তো সে, তবুও কিছুটা সাহস নিয়ে বলল,
আমি বলেছি তুমি দাদুকে খুন করনি তো? হোয়াট দ্য হেল ভাই, খুন করেছে বলতে কি বুঝিয়েছো তুমি? আমাকে দেখে মার্ডারের মনে হয়? কথাটা বলেই রৌদ্র মারিশার খুব কাছে চলে আসে। এতে মারিশা প্রচুর ভরকে বড় বড় চোখ করে রৌদ্রের দিকে তাকায়। সে এভাবে বলতে চায়নি, আর না রৌদ্রকে এভাবে খেপাতে চেয়েছিল। রুদ্র যদি এখন কোনো ভয়ঙ্কর কিছু করে ফেলে, আসলে কি দাদুকে রুদ্র খুন করেছে? আচ্ছা, যদি আমাকে খুন করে, দাদুর বডি তো পাওয়া গেছে, মারিশার বডি কি করবে? বস্তায় ভরে পানিতে ফেলে আসবে। এসব ভাবতে ভাবতে মারিশা ঢোক গেলার চেষ্টা করলো। না, গলা একদম কাঠ হয়ে আছে, মনে হচ্ছে খরা হয়ে আশেপাশে চৌচির হয়ে গেছে। রৌদ্র তখনও মারিশার দিকে রাগী মুখ নিয়েই তাকিয়ে আছে। আচ্ছা, মারিশার এত খারাপ লাগছে কেন? আসলে সে কি রৌদ্রকে ভুল বুঝেছে? রৌদ্রকে হার্ট করলো? সে তো এমনি কথাটা জিজ্ঞেস করেছে। তাহলে রুদ্র এমন রেগে গেল কেন? গাড়ির ভিতরের অবস্থা থমথমে। মারিশার কাছে মনে হচ্ছে সে হয়তো কোনো হিংস্র পশুর সামনে পড়েছে, যে কোনো সময় থামা মেরে তাকে মেরে ফেলবে। মারিশা আবারও ঢোক গিলতে চেষ্টা করলো। এবারও মারিশা আগের বারের মতোই ব্যর্থ। রৌদ্র হঠাৎ করে মারিশার ফুলো ফুলো মসৃণ গালে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরলো। হঠাৎ এমন করায় মারিশা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করার সাহস পায় না। রৌদ্রকে এখন আগের থেকেও হিংস্র দেখাচ্ছে। চোখের গাঢ় ধূসর রং, মনিটার পাশে লাল রক্তাভ শিরাগুলো ভেসে উঠেছে। দেখতে কি ভয়ঙ্করই না দেখাচ্ছে। রৌদ্র গাল আরো একটু চাপ দিতে অস্পষ্ট কণ্ঠে বেদনা মিশ্রিত শব্দ বের হয়ে আসলো। রৌদ্র নিজের মুখটা আরো একটু সামনে নিয়ে মারিশার চোখের দিকে গাঢ় দৃষ্টি রেখেই বলল,